গান্ধারী তাকে আলিঙ্গন করেই বুঝতে পারলেন যে তিনি হবেন আমার পুত্রদের মৃত্যুর কারণ। তোমরা ত্রিলোক বিজয়ের জন্য তপস্যা করছো, তাই জন্য অমরত্ব দিতে পারবো না। আমাকে এখন এসে যদি বলো তুমি হঠাৎ করে মানে অ্যানুয়াল পরীক্ষার সময় তুমি হাফ ইয়ারলি পড়ে গেলে তো হবে না। ব্রহ্মার কাছে গিয়ে বলছে যে কি ব্যাপার স্যার, আমরা কি করব, আপনি তো এরকম বট্ট দিয়ে দেন, তারপর তো আমাদের মুশকিল হয়ে যায়। পৃথিবীর বা ত্রিলোকের যত বেস্ট জিনিস আছে, যা কিছু সুন্দর, যা কিছু উত্তম, এই সমস্ত কিছু থেকে তিল তিল করে জিনিস নিয়ে একটি নারীকে বানাও। তিলোত্তমাকে দেখে তো দুই ভাই এর মাথা খারাপ, এবং একজন ধরলো ডান হাত, একজন ধরলো বাঁ হাত ধরে। তিলোত্তমা কিছুই বলছে না, টানাটানি হচ্ছে, বলছে না তুই ছাড়, এটা তোর বৌদি, ও বলছে না এটা তোর বৌদি, এইসব চলতে না। এই করতে করতে মধ্যে আমি একটু ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ বলে দাও। তখন তারা রুল বানালেন যে আচ্ছা, দ্রৌপদী যখন যেই ভাইয়ের সাথে থাকবে যেই কক্ষে, তখন সেই কক্ষে অন্য কোনো ভাই যাবে না। এমন সময় এক ব্রাহ্মণ এলেন অর্জুনের কাছে। রাজধর্ম পালন হবে না, দুর্নাম হবে, ঠিক এটা করতে দেবো না, আমার বনবাস হলে হোক। তো সে অস্ত্রাগারে যায় এবং নিজের অস্ত্রশস্ত্র নিয়ে আসে। তারপরে তো চোরেদের অবস্থা কি হয়েছিল সেটা বলাই বাহুল্য। অনেক মানে বেদজ্ঞ ব্রাহ্মণ, মানে সন্ন্যাসী, তপস্বী, এরা সব অনুগমন করলো ওকে। তারপর বহু দেশ ঘুরে অর্জুন মোটামুটি এখন একা একটা জায়গায় বসে গঙ্গার পাড়ে, মানে গঙ্গার উৎস গঙ্গোত্রীতে চলে, হ্যাঁ গঙ্গোত্রীতে চলে গেছে, গঙ্গার দ্বার বলে এটাকে, মানে ওইখানে। এবং দ্বারকায় নিয়ে যাওয়ার সময় মানে শত শত লোক অর্জুনকে দেখতে, অর্জুন বলে কথা, পুরুষ শ্রেষ্ঠর ব্যাপার একটা নাম হয়ে গেছে তখন। হ্যাঁ নাম হয়ে গেছে, মানে বিখ্যাত হয়ে গেছে। দ্বারকায় একটা স্বর্ণরথ টাইপের ইয়ে করে, মানে এরা বেশ সেটা কি বলবো, এটাকে শোভাযাত্রার মতো করে নিয়ে যাওয়া হয়। কারণ তিলোত্তমার জন্য সুন্দর প্রসন্দের কিন্তু স্পয়লার দিস না। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। এপিকে আমরা কি করি আপনারা যারা দেখেন তারা জানেন, যারা দেখেন না তাদেরকে বলছি, আমরা এক একটা পর্বে, এক একটা এপিসোডে আমরা বিভিন্ন পর্ব নিয়ে কথা বলি। আমরা আদি পর্ব শেষের পর্যায়ে আছি, এখনো শেষ করিনি। মহাভারতের আদি পর্ব, হ্যাঁ মানে অবভিয়াসলি আপনারাও দেখেছেন। আদি পর্ব শেষ করতে আমার এখানে দেখা যাচ্ছে আর এই 1 2 3 4 5 6 পাতা আছে। আর তোর ওখানে তো আদি পর্ব শেষ হয়নি এখন অব্দি। আমার এখানে আদি পর্ব শেষ হয়ে গেছে। কিন্তু এটা কি পর্ব তাহলে তোর ওখানে? এটা অর্জুন বনবাস পর্ব। হ্যাঁ সেটাও মানে তো রাজ্যলাভ পর্ব, অর্জুন বনবাস পর্ব, এগুলো সবই আদি পর্বেরই পার্ট। ভাগ করা নেই, তারপর শুরু হবে সভা পর্ব। তো যাই হোক, আমরা আদি পর্বে আমরা আগের দিন অব্দি কি কোথায় অব্দি এসেছি, আমরা পাণ্ডবদের বিয়ে দিয়ে দিয়েছি। আমরা দিনই মানে এইখানে হয়ে গেছে আর কি পাণ্ডবদের বিয়ে। এবং পাণ্ডবদের বিয়ে হওয়ার পর পাণ্ডবদেরকে এসে বলেছে বিদুর, চলো তোমরা নিজের নিজের ঘরে চলো, মন নিজ নিকেতনে। তারা নিয়ে গেছে তাদের বাড়িতে, মানে বাড়ি বলতে যে জায়গায় তারা তাদের মানে প্রধান হস্তিনাপুরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সবাই বেশ খুশি টুশি হয়েছে। গান্ধারী দ্রৌপদীকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এ কিন্তু আমার পুত্রের মৃত্যুর কারণ হবে। সেটা কি জানিস তুই? না, সেটা কিন্তু এই বইতে নেই। না, এখানে আছে। গান্ধারী তাকে আলিঙ্গন করেই বুঝতে পারলেন যে তিনি হবেন আমার পুত্রদের মৃত্যুর কারণ। ওইসব লোক তো বুঝতে পারতো মনে হয় আমার, তো বুঝলো, সেসব হলো এবং হয়ে ফাইনালি বললো যে তোমরা খাণ্ডবপ্রস্থে যাও। খাণ্ডবপ্রস্থ বলে একটা জায়গা আছে, যেখানে তোমরা যাও। সেই জায়গাটা ওরা গেল, গিয়ে বেশ সুন্দর, এখানে একটা খুব সুন্দর লেখা আছে, পরিখা প্রাকার বেষ্টিত উপবন সরোবরাদি শোভিত স্বর্গধাম তুল্য এক নগর তারা তৈরি করলেন। যে নগরটা তৈরি করার পর ব্যাপক নগর তৈরি হলো আর কি, দিল্লি। হ্যাঁ, দিল্লি একটা রাজধানী মতন তৈরি হলো। এর নাম না ইন্দ্রপ্রস্থ, এখনো নাম হয়নি এটার, হয়নি, কিন্তু এখানে কিন্তু লেখা আছে এই নগরকে পরে ইন্দ্রপ্রস্থ বলা হবে, এখনো ইন্দ্রপ্রস্থ বলা হচ্ছে না, খাণ্ডবপ্রস্থ। তো খাণ্ডবপ্রস্থ হয়ে গেছে তৈরি, এরা থাকা শুরু করেছে। নারদ একদিন, নারদ মুনি সবাই জানি আমরা, নারদ সে নারায়ণ করতে করতে চলে এসছে, সিরিয়ালের হিসাবে যদি দেওয়া যায় নারায়ণ করতে করতে সে চলে এসছে। চলে এসে সে সবাই মিলে যুধিষ্ঠির বলেছে নারদ এসছে, তোকে একটা সুন্দর আসনে বসিয়ে তার পদসেবা করেছে, তাকে সেবা টেবা হয়েছে। তারপর দ্রৌপদী এসে তাকে একটা বসন পরিয়ে টরিয়ে দ্রৌপদী দাঁড়িয়ে নমস্কার করে দাঁড়িয়ে আছে। নারদ বলেছে তুমি এবার যাও। তো দ্রৌপদী যথারীতি নারদ বলেছে চলে যেতে। এবার এইটা কেন বলেছে, এটা ইম্পর্টেন্ট, কারণ নারদের এখন ব্যাপারটা হলো, নারদ বলছে দেখো তোমরা বিয়ে তো করেছো, 5 জন মিলে একজনকে বিয়ে করেছো, এইটা তো সত্যি।
এবং যা যা হয়েছে আমরা শুনেছি ধর্ম অনুসারেই হয়েছে সব, আর মহাভারতে যা হয় সব ধর্ম অনুসারে হয়। মোটামুটি একটা ম্যানেজ করে ফেলে, মোটামুটি এটা ধর্ম দিয়ে ওটাকে জাস্টিফাই করে দেওয়া হয়। ধর্ম বলতে কিন্তু রিলিজিয়ান ধর্ম না, হ্যাঁ, মানে যেটাকে বলে কি বলে ওটাকে ধর্ম, ডিউটি বা রাইচাসনেস। তো সেই দিক দিয়ে ওটা জাস্টিফাইড। এবার তারপরে তোমরা এবার বলছে কিন্তু এখানে একটা গল্প আছে, সুন্দ আর উপসুন্দ বলে হিরণ্যকশিপু, ওরই একটা মানে বংশের লোক। মানে প্রথমে বলছে দেখো তোমাদের প্রবলেম হচ্ছে যে তোমার 5 পতির এক পত্নী, ঝামেলা মানে ঠিক করে যদি আমরা ম্যানেজ করতে না পারো তোমাদের সম্পর্কটা, তাহলে কিন্তু সুন্দ উপসুন্দের মতো না হয়ে যায়। হ্যাঁ, কারণ তিলোত্তমার জন্য সুন্দ উপসুন্দের কিন্তু স্পয়লার দিস না। আরে ওরা স্পয়লার দিয়েছে, ওরা স্পয়লার দেয়নি, এটা আমি ওই জন্যই তো আমি ওইভাবে বলছিলাম ব্যাপারটাকে, স্পয়লার না দিয়ে। নারদ বলছে সুন্দ উপসুন্দ বলে একটা দুটো দৈত্য ছিল, তারা হিরণ্যকশিপুর বংশজাত এবং নিকুম্ভের পুত্র আর কি। তো এরা সুন্দ উপসুন্দ দুজন, এরা তো যথারীতি অসুর হলে কি করতো, অসুরদের প্রধান ডিউটি কি, তপস্যা করা, আর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর চাওয়া, সেই বরের জন্য দেবতাদের অসুবিধা হওয়া, এইটার মানে কোন এটা প্যাটার্ন একটা। তো যথারীতি সুন্দর উপসুন্দর তাই করেছে। ওরা ত্রিকাল বিজয়ের জন্য, ত্রিকাল মানে ত্রিলোক বিজয়, ত্রিকাল তো না, ত্রিলোক বিজয়ের জন্য তারা তপস্যা করা শুরু করেছে। যথারীতি যা তপস্যা করেছে অনেকদিন, তপস্যাটা কিন্তু ভালো করতো দৈত্যরা। তপস্যার সাংঘাতিক, বিন্ধ্য পর্বতের মধ্যে মানে টোয়ের উপরে দাঁড়িয়ে, হ্যাঁ টোয়ের উপরে দাঁড়িয়ে হাত উপরে করে তারা তপস্যা করেই যাচ্ছে মানে কয়েক বোধহয় সম্ভবত, হ্যাঁ মানে কঠোর তপস্যা শুরু করেছে, কঠোর তপস্যা, চুল তুলে জটা পড়ে গেছে, হ্যাঁ নোংরা হয়ে গেছে হাত পা, কিন্তু কোনো নেই। আর দেবতারা এসছে ওটা ভাঙাতে, দেবতারা অনেকবার চেষ্টা করেছে যে তপস্যাটা ভঙ্গ করি, নাহলে তো আবার সেম কেস হবে। দেবতারা একেবারেই কোনো চান্স পাচ্ছে না, বিফল হয়ে ফিরে যাচ্ছে। এই করতে করতে না, এই করতে করতে মধ্যে আমি একটু ঢুকিয়ে দিয়ে বলে দাও যে কিরকম ভাবে চেষ্টা করছিল তারা তপস্যা ভাঙার। প্রথমে তো যে মায়া দিয়ে একটু ভেঙে দিই আমরা, মায়া দিয়ে ভেঙে দিই কিরকম যে সব ওরা হঠাৎ ওরকম তপস্যা করতে করতে দেখতে পাচ্ছে যে ওদের স্ত্রী পুত্র পরিবার যারা আছে তারা ভয়ানক বিপদের মধ্যে রয়েছে, তারা ভয়ানক বিপদের মধ্যে রয়েছে। কেউ তাদের রাক্ষস কোনো একজন তাদেরকে ভয় দেখাচ্ছে এবং মেরে ফেলার জন্য দৌড়চ্ছে, তারা বাঁচাও বাঁচাও করে তাদের দিকে চিৎকার করে ছুটে আসছে। কিন্তু সুন্দর পর্যন্তকে তো কোথাও মনে হয়েছে যে না, ব্যাপারটা আসলে আমরা ভুল দেখছি। ওরা কিচ্ছু তাতে আসলোই না, গেলই না। যখনই ওরা এই মায়াতে কোনো ধ্যান দিল না, তখনই ভ্যানিশ হয়ে গেল ব্যাপারটা পুরো। তাই বোঝা গেল আচ্ছা মায়া দিয়ে তোমরা করার চেষ্টা করছো। তো এরকম অনেক কিছু করতে চেষ্টা করেছে ভগবান, দেবতারা ভগবান তো না, দেবতারা করার চেষ্টা করছে, করে হলো না কিছুই। যথারীতি দেবতারা খুবই ভয় পেয়েছে। আর ব্রহ্মা তো অনেক দিন ধরে তপস্যা করছে, বলতে আবার যেতে হবে আমাকে, প্রত্যেক বাড়িতে যেতে হয়, যতগুলো ওষুধ থাকে গেছে, গিয়ে বলেছে বলো কি চাই, তপস্যা তো করেছো, তোমার তো বর প্রাপ্য। তো বলছে যে ওরা দুজন বলছে যে আমরা যাতে মানে প্রথম কথা হলো বিরাট বলবান হই, আর দ্বিতীয় কথা হলো আমাদের যাতে মৃত্যু না হয়, অমর হতে চাই। এই কথার এইটা না বারবার দেখবি, মহিষাসুরও তাই বলেছিল, যত অসুর আছে সব শুম্ভর ক্ষেত্রেও একই কেস। তো বলেছে অমর হতে চাই, তো বলছে অমর হতে পারবে না তোমরা, এইটা আমি দিতে পারবো না। তোমরা করেছো তুমি মানে টার্গেট তোমার একটা ছিল, তুমি ত্রিলোক বিজয়ের জন্য তুমি তপস্যা করছো, তুমি এখন এসে বলছো অমরত্ব চাই, এটা কি করে হবে? আমি তো একটা পার্টিকুলার বর নিয়ে এসেছি ফর মানে তোমার জন্য, তো ত্রিলোক বিজয়ের বর তোমাকে দিতে পারি। মানে অন্য মতে বলা হয় যে ব্রহ্মাদেব বলেছেন তোমাদের যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে তপস্যা করেছো, সেই জন্য অমরত্ব তোমরা পাবে না। ওইটাই তো বলছি আমি, তো তোমরা টার্গেট তো অন্য ছিল। না অন্য নয়, বলছে যে উদ্দেশ্য নিয়ে যদি তপস্যা করে থাকো তাহলে অমরত্ব পাওয়া যায় না। এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে ব্যাপারটা ওইভাবেই দিয়েছে, কিন্তু এখানে বলেছেন তোমরা ত্রিলোক বিজয়ের জন্য তপস্যা করেছো, তাই জন্য অমরত্ব দিতে পারবো না। তোমাদের উদ্দেশ্য একটা ছিল, মানে টার্গেটও একটা ছিল। আমাকে এখন এসে যদি বলো তুমি হঠাৎ করে মানে অ্যানুয়াল পরীক্ষার সময় তুমি হাফ ইয়ারলি পড়ে গেলে তো হবে না, ব্যাপারটা এরকম আর কি। এখানে অন্তত পক্ষে তাই বলা হয়েছে। তো ফাইনালি ওদের বলা হয়েছে না ঠিক আছে, তাহলে তো সেটা হবে না, তাহলে একটা এরকম একটা বর দিন যে সারা পৃথিবীর যত ত্রিলোকের যা যা আছে, স্থাবর জঙ্গম মানে যা খুশি হোক, কোনো কিছু থেকে আমাদের মৃত্যু হবে না, কোনো কিছু থেকে আমাদের ভয় থাকবে না। তো বললো হ্যাঁ ঠিক আছে, সেটা দিতে পারি, কিন্তু তার সঙ্গে একটা শর্ত দিয়েছে, যদি তোমরা মারা যাও তাহলে তোমরা একে অপরের হাতে মারা যাবে। এবং তাতে তো তারা হেভি খুশি, দুই ভাই
আমরা বলছি আর আমাদের কেউ মারতে পারবো না, আমরা চল লেটস স্টার্ট আওয়ার মিশন। যথারীতি মিশন শুরু করেছে বিপুল সৈন্য দলফল নিয়ে। তারা তো দেবতারা তো মাথাটা খারাপ হয়ে গেছে, দেবতারা ভয় পেয়ে গেছে, আবার বলেছে আবার স্বর্গ দখল হয়ে যাবে। তো দেবতারা পালিয়ে গেছে, স্বর্গ টর্গ ছেড়ে পালিয়ে গেছে। এবং এরা মানে ইন্দ্রলোক, এবং এখানে লেখা আছে যক্ষ রক্ষ খেচর পাতালবাসী নাগ সমুদ্র তীরবাসী ম্লেচ্ছ সবাইকে জয় করে নিয়েছে, মানে সব কিছু ত্রিলোকের যা যা ছিল সব জয় করে নিয়েছে, এবং তপস্বীদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে যথারীতি যেটা করে থাকে। তো এই করতে করতে মারাত্মক অবস্থা। এবার মানে দেবতারা তো বিশ্বকর্মাকে মানে বিয়ের কাছে গেছে, ব্রহ্মার কাছে গেছে, গিয়ে বলছে যে কী ব্যাপার স্যার, আমরা কি করব, আপনি তো এরকম বট্টর দিয়ে দেন, তারপর তো আমাদের মুশকিল হয়ে যায়। তো বলছে যে দাঁড়াও, একটা ব্যবস্থা করা যাক। দুটো ছেলে, তাদেরকে বলেছি আমি তোমরা একে অপরের হাতে মরবে। তো পয়েন্টটা তো হলো যে জীবনে দুটো পুরুষ কখন মারামারি করে, আইদার তাদের সম্পত্তি থাকলে আর না হলে নারী ঘটিত কাণ্ডে। এবার বলছে বিশ্বকর্মাকে ডাকো। বিশ্বকর্মাকে ডেকেছে, বিশ্বকর্মা এসছেন। বিশ্বকর্মাকে এসে বলেছে যে তুমি একটা কাজ করো, পৃথিবীর বা এই ত্রিলোকের যত বেস্ট বেস্ট জিনিস আছে, যা কিছু সুন্দর, যা কিছু উত্তম, এই সমস্ত কিছু থেকে তিল তিল করে জিনিস নিয়ে একটি নারীকে বানাও। নারীকে বানালেন, তিল তিল করে গড়ে তুললেন, এবং এই কারণে এর নাম কি হলো? তিলোত্তমা। তিলোত্তমা। তিলোত্তমা তৈরি হলো। তিলোত্তমাকে ব্রহ্মা বললেন তোমার তৈরি হওয়ার কারণ আছে, তোমার এই দুটো লোক আছে, মানে দুটো দৈত্য আছে, তারা খুব ডেঞ্জারাস গণ্ডগোল করছে, তুমি গিয়ে ওদেরকে একবার তোমার কাজটা তুমি গিয়ে ফাইনালি ওদের কাছে যাও, প্রলুব্ধ করো ওদেরকে। তিলোত্তমা যথারীতি সেই সব দিকে যায়। কিন্তু তিলোত্তমা এত সুন্দর, মানে এতটাই সুন্দর, মানে ঘুরতে ঘুরতে এত চারিদিকে যাচ্ছে। ব্রহ্মার 3টে মাথা ছিল তার আগে, এই দেখার জন্য 4 নম্বর মাথাটা উৎপত্তি হলো। এবং এখান থেকে ব্রহ্মা কিন্তু চতুর্মুখ হলেন। শিব তো দেখেনি। হ্যাঁ, শিবের ছিল। এখানে আছে যে মহাদেবও স্থাণু হয়েছিলেন দক্ষিণ দিকে তাকিয়ে, কিন্তু যখন এ প্রদক্ষিণ করছে মহাদেবও নিজেকে ঠিক রাখতে না পেরে মহাদেবেরও অন্যান্য মাথা বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে সেটা নেই। এবং ইন্দ্রের তখন শত অক্ষ, হ্যাঁ হ্যাঁ শত অক্ষ মানে সহস্র নয়ন তৈরি হলো একে দেখার জন্য। এত সুন্দর, এত সুন্দর ভাবা যাচ্ছে, মানে 2 চোখ দিয়ে আর ব্যাপারটা ম্যানেজ হচ্ছে না, 1000 চোখ লাগবে, আলাদাই ব্যাপার। তো তিনি এরকম সুন্দর বোঝাই যাচ্ছে। এবার উপসুন্দর বিন্ধ্য পর্বতের নিকটে কোথাও একটা ও মদফদ খাচ্ছে, সুরাপানে মত্ত, রক্ত বসন পরে, মানে লাল একটা রঙের কিছু জামা কাপড় পরে তিনি তিলোত্তমা দেখা গেল। তিলোত্তমাকে দেখে তো দুই ভাইয়ের মাথা খারাপ, এবং একজন ধরলো ডান হাত, একজন ধরলো বাঁ হাত, ধরে টানাটানি করছে। আর তিলোত্তমা কিছুই বলছে না, আর এই বলছে তুই ছাড়। হ্যাঁ, এই বলছে যে তুমি ছেড়ে দাও, এই আমার স্ত্রী, আরেকজন যাই বৌদির দিকে নজর দেবে না, বলতে যাচ্ছিল বৌদি মায়ের মতো বলেছেন। হ্যাঁ, তো আর টানাটানি হচ্ছে, বলছে না তুই ছাড়, এটা তোর বৌদি। ও বলছে না এটা তোর বৌদি। এইসব চলছে আর কি, এইসব চলতে চলতে দুনিয়ার ঝামেলা হতে ফাইনালি বলেছে এবার তোর না, এইবার কিন্তু আর মানে সহ্য করা যাচ্ছে না। গদা বের করেছে দুজনই, গদা বের করে বিরাট একটা তীব্র গদা যুদ্ধে জনকে মেরে ফেলেছে। লড়কি কা চক্কর বাবু ভাইয়া, লড়কি কা চক্কর, বুঝেছেন? সব জায়গায় সমস্যাটা এটা নিয়েই। ঠিক আছে, এবার এই পুরো উপাখ্যান শুনিয়ে নারদ কি বললো? তোমাদের একটা রুল বানাতে হবে, তা না হলে পরে কিন্তু তোমাদের মধ্যেও এটা আমি আশা করি খুদাকে লিয়ে কুছ বানালো, হ্যাঁ, তা না হলে পরে কিন্তু অনিষ্ট হতে পারে তোমাদের, এবং সেটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে। সুন্দর উপসুন্দর ঘটনাটা শুনলে তো 2 ভাই কিন্তু তাও মারা গেল। তো এই 5 ভাই শুনে কিন্তু বেশ নিশ্চিন্ত হলেন, মানে বুঝলেন যে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমাদের রুল বানাতে হবে। তখন তারা রুল বানালেন যে আচ্ছা, দ্রৌপদী যখন যেই ভাইয়ের সাথে থাকবে, যেই কক্ষে বা গৃহে কক্ষে, তখন সেই কক্ষে অন্য কোনো ভাই যাবে না, সেদিকে নজরই দেবে না। এটা একটা নিয়ম করে ফেলা হোক আমাদের মধ্যে। আর যদি কেউ যায় সেই সময় ওখানে, তাহলে তাকে 12 বছরের বনবাস নিতে হবে। স্ট্রিক্ট রুল, অ্যাগ্রিড, ইয়েস। তো
লেটস গো করে এবার এমও সাইন হয়ে গেল, এমওইউ সাইন হয়েছে, তাই এভাবে চলছে, ঠিক আছে। এবার তো রীতিমতো ভালোই চলছে, রুল মেনে চলছে, ওর ধর্ম তো অনিষ্ট করে না, ওরা একবার যখন রুল হয়ে গেছে রুল পালন হচ্ছে এবং বেশ ভালোই কাণ্ডপ্রস্থ বা ইন্দ্রপ্রস্থে তারা চলছে। একদিন যুধিষ্ঠির অস্ত্রাগারে দ্রৌপদীর সাথে রয়েছেন, এমন সময় এক ব্রাহ্মণ এলেন অর্জুনের কাছে, এসে বললেন যে আমাদের এখানে চোরের খুব উপদ্রব, আপনি গিয়ে একটু সামাল দিন। হ্যাঁ, এবং শুধু চোরের উপদ্রব না, গোধন চুরি করছে, গোধন চুরি করছে, হ্যাঁ গরু চুরি করছে, এটাকে সামাল দিতে হবে। তো অর্জুন বললেন হ্যাঁ বুঝতে পারছি, সামাল দিতে হবে, কিন্তু আমি যে অস্ত্র নেব, অস্ত্রাগারে এখন আমি যেতে পারবো না, তো একটু পরে আমি করবো ব্যবস্থা বলছেন যখন। কিন্তু সে নাছোড়বান্দা ব্রাহ্মণ, না করতেই হবে আমার, দেখুন আমাদের এখানে গোধন চুরি হয়ে যাচ্ছে, চোর এসে গেছে, আপনারাই তো সামাল দেবেন, এত দূর থেকে এলাম আপনাদের কাছে, আপনারা একটা গরু চোরকে ম্যানেজ করতে পারছেন না। তো অর্জুন ভাবছে সত্যি কথাই তো, একজন ব্রাহ্মণ এসছে, তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না, ঠিক। আর বুঝতে পারছি যে আমি যদি ওখানে যাই আমার 12 বছরের বনবাস হবে, কিন্তু যদি আমি না যাই, অস্ত্র না নিয়ে আসি এবং এই গরুচোরদের এগেনস্টে কিছু না করি, তাহলে তোমার ভাইয়ের মানে যুধিষ্ঠিরেরই দুর্নাম হবে, রাজধর্ম পালন হবে না, দুর্নাম হবে, ঠিক। এটা করতে দেবো না, আমার বনবাস হলে হোক। তো সে অস্ত্রাগারে যায় এবং নিজের অস্ত্রশস্ত্র নিয়ে আসে। তারপরে তো চোরেদের অবস্থা কি হয়েছিল সেটা বলাই বাহুল্য, সবাই অর্জুন বেরিয়েছে চোর ধরতে, তারা গরু চোর, তাও তারা। তো সেদেরকে প্রশমিত করা হলো, সবাই খুব আশীর্বাদ দিলেন, অর্জুনও ধন্যবাদ দিয়ে গৃহে ফিরে যুধিষ্ঠিরকে বললেন যে ভ্রাতাশ্রী, এবার তো আমাকে বনবাসে যেতে হবে 12 বছরের জন্যে। যুধিষ্ঠির বললেন হোয়াট? তো বলছে না এটা তো আমি করেছি, কিন্তু ভুল ভেঙে দিয়েছি একটা নিয়ম, এবার তো আর কোনো উপায় নেই, আমাকে নিয়ম পালন করতেই হবে। যুধিষ্ঠির কিন্তু একটু সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, বলে দেখো সেইভাবে দেখতে গেলে ধর্ম কিন্তু তুমি ভাঙোনি, সেইভাবে দেখতে গেলে একটা ছোট্ট ফাঁক, আইনের ফাঁক বেরোতেও পারে যে বড় ভাই এবং তার স্ত্রী যখন রুমে থাকে তখন ছোট ভাইরা যেতেই পারে, কিন্তু ছোট ভাই যখন স্ত্রী রুমে থাকে স্ত্রীর সাথে, তখন বড় ভাইরা গেলে পরে ওটা বড় পাপ। কাজে সেইভাবে আমি তো জানি তুমি কেন ঢুকেছিলে ওখানে, আমার তো কিছুই অজানা নয়, কাজে তুমি কিন্তু এই আইনের ফাঁক দিয়ে আমি কিন্তু তোমাকে মানে বনবাসটা ক্যান্সেল করা যায়। কিন্তু অর্জুন বলছেন না, নিয়ম ইজ নিয়ম, আর আপনি আমাকে ধর্ম পালন সবসময় শিখিয়েছেন, আমি এটার কোনো অন্যথা হতে দেবো না। তো এইসব বলে সবাইকে খুব দুঃখের মধ্যে রেখে অর্জুন গেলেন বনবাসে। তো এই অর্জুন বনবাস পর্ব এটা, তো এইখানে শুরু হলো অর্জুনের বনবাস। অর্জুন চলে গেল বনবাসে। বল বনবাসে গিয়ে কি করলেন তিনি? প্রথম কথা হলো তো বহু মানে গেছে বনবাস, 14 বছরের বনবাস। বনবাসে যাওয়ার আগে প্রচুর ব্রাহ্মণ, প্রচুর মুনি ঋষি তার সাথে গেছে, কিন্তু হ্যাঁ, একা রাজা মানুষ। আর তখন খান্ডবপ্রস্থ মোটামুটি একটা ঠিকঠাক জায়গা, আর পাণ্ডবদের লোকজন ভালোবাসতো বেশি অবভিয়াসলি, কারণ পাণ্ডবরা এমনিতে প্রজাবৎসল ছিল, পাণ্ডবরা মানে সব দিক দিয়ে ভালো লোক ছিল, যে কেউ কিছু বললো নাহলে অর্জুনের কি দরকার ছিল এই ব্রাহ্মণটার সাহায্য করার। অনেক মানে বেদজ্ঞ ব্রাহ্মণ, মানে সন্ন্যাসী, তপস্বী, এরা সব অনুগমন করলো ওকে। তারপর বহু দেশ টেশ ঘুরে অর্জুন মোটামুটি এখন একা একটা জায়গায় বসে গঙ্গার পাড়ে, মানে গঙ্গার উৎস গঙ্গোত্রীতে চলে গেছে। হ্যাঁ, গঙ্গোত্রীতে চলে গেছে, গঙ্গার দ্বার বলে এটাকে, মানে ওইখানে লেখা গঙ্গাদ্বার, মানে একেবারে যেখান থেকে উৎস গঙ্গোত্রীতে চলে গেছে। সে অবভিয়াসলি ঘুরে বেড়াচ্ছে, অর্জুনের আর কি ব্যাপার। তো অর্জুন গেছে গঙ্গোত্রীতে, সেখানে গিয়ে বসে আছে, বসে বেশ চারিদিকে শোভা সে অবলোকন করছে। সেই সময় হঠাৎ করে কেউ একটা এসে তাকে টেনে নিয়ে জলের নিচে চলে গেছে। কে নিয়ে গেছে? খুব ইম্পর্ট্যান্ট একটা মহিলা, উলুপির নাম আমরা অনেকেই শুনেছি, অর্জুন উলুপির কথা জানি। নাগরাজের কন্যা উলুপি। এখানে একটা ছোট্ট জিনিস এই পুরোটা বলার পর বলবো, সেটা আবার ভীষ্ম পর্বে কানেক্টেড আছে, বাট আমি বলছি ব্যাপারটা। এবার ও বলে উলুপিটাকে টেনে নিয়ে অর্জুন বলে আপনি কে? তো বলে আমি ঐরাবত কুলজাত, মানে ঐরাবত মানে ওই বিনতার পুত্র, কদ্রু বিনতার পুত্র যে ছিল তার মধ্যেই ঐরাবত ছিল। ঐরাবত হচ্ছে নাগ। ঐরাবত হলো একটা নাগ নয়, ঐরাবত হলো
হ্যাঁ ওই মানে ওই দিক দিয়ে ঐরাবত নাগ, আর একদিক দিয়ে ঐরাবত হলো ওই হাতিটা, কিন্তু ওই হাতি কিন্তু এটা নয়। না এটা নাগ ঐরাবত, হচ্ছে বাসুকির ভাই আর বাসুকির ভাই ঐরাবত। হ্যাঁ, ঐরাবত কুলদাত কৌরব্য নামের এক নাগরাজ, তার আমি কন্যা। তো তখনকার দিনে একটা জিনিস আমরা বারবারই দেখেছি যে মহিলারা পরিষ্কার করে পুরুষদের বলতে তাদের কোনো অসুবিধা নেই। এখানেও তিনি বলছেন যে আমি এরকম নাগরাজ কন্যা, এবং যথারীতি সুন্দরী তিনি ছিলেন, এবং অর্জুনকে বলেন যে আমার সঙ্গে আপনাকে কিন্তু মিলিত হতে হবে। তো অর্জুন বলে আচ্ছা, কিন্তু এটা তো না মানে আচ্ছা বলেনি, বলছে এটা কি করে হবে, এটা কেন করবো আমি, কি আপনি কেন বলছেন এরকম, আমি তো বিবাহিত, আমি তো অলরেডি আমার বিবাহিতের থেকে বড় কথা আমি 12 বছরের ব্রহ্মচর্যের বনবাসে আছি, ব্রহ্মচারী আমি। আর না এইটা কিন্তু পয়েন্ট, তুই যে বনবাসের কথা বললি সেখানে আর ব্রহ্মচর্য বনবাস, কিন্তু সেটা যে অর্জুন তারপরে যা যা হয়েছে অর্জুনের সঙ্গে সেটা কিন্তু অর্জুন এখানে বলছেন যে আমি ব্রহ্মচর্যের বনবাসে রয়েছে, আমি তো এটা করতে পারবো না, আমার ধর্মভ্রষ্ট হবে। কারেক্ট। এবং বলছে তোমার ব্রহ্মচর্য যেটা আছে সেটা শুধু দ্রৌপদীর সম্বন্ধে, মানে তুমি ব্রহ্মচর্য তখনই তোমার হয়ে যাবে, মানে ব্রেক হয়ে যাবে যদি তুমি দ্রৌপদীর সাথে কিছু সম্পর্কে যাও। তো বলছে না এইটা কি ধরনের কথা বলে, না ধর্ম কিন্তু তাই বলে। এখন ব্যাপারটা হলো এরকম একটা ঘটনা আছে যাতে তুমি যদি এইটা আমার সঙ্গে যদি মিলিত হও তাহলে আমার প্রাণ রক্ষা হবে। প্রাণ রক্ষা কেন হবে সেটা কিন্তু এখানে লেখেনি। প্রাণ রক্ষা মানে আই মিন ডিস্ট্রেস, বেসিক্যালি আমার ইচ্ছে পূরণ, এটাও তোমার ধর্ম। কারেক্ট। এবং সেইটা আমরা হিড়িম্বার ক্ষেত্রেও দেখেছিলাম, হিড়িম্বাও তাই বলেছেন। এবং ওই আরেকটা গল্প ছিল না আমাদের দেবযানী ও কচের গল্প, সেখানেও আমরা দেখেছিলাম যে ধর্ম রক্ষা, কোনো নারী তো আপনাকে যদি সত্যি সত্যি চায়, প্রার্থনা করেন, তাহলে আপনার দায়িত্ব সেটা হলো পালন করা, ধর্ম সেটা পালন করা। তো উলুপির প্রার্থনা পূরণ করলেন অর্জুন, এবং অর্জুন এই উলুপি তাকে বর দিল যে আপনি জলে অজেয় হবেন, মানে জলে যদি থাকেন আপনার কেউ মারতে পারবে না, সকল জলচর আপনার বশ হবে। এখানে এটা ওই ভীষ্ম পর্বের 14 নম্বর পরিচ্ছেদে একটা জায়গা, মানে পার্টে একটা জায়গা আছে, সেখানে বলা হচ্ছে যে ইরাবান বলে একজনের কথা জানি আমরা, ইরাবান অর্জুনের পুত্র, কিন্তু ইরাবানের মা কে এটা কিন্তু মহাভারতে কোথাও লেখা নেই, মানে রাজশেখর বসুর মতে মহাভারতে কোথাও লেখা নেই। বিষ্ণু পুরাণে লেখা আছে যে ইরাবান হলো উলুপির পুত্র। আচ্ছা, কিন্তু ইরাবানের সঙ্গে মানে একটা, তারপর তো ইরাবানের সঙ্গে একটা ভীষ্ম পর্বে ইরাবানের সঙ্গে একটা মারাত্মক যুদ্ধ হয়, সেই সব তো আছেই, সেই সব তো আমরা ভীষ্ম পর্বে যখন যাবো তখন বলবোই। কিন্তু এই ঘটনাটা ঘটলো এবং ওই বর পেল, হয়ে গেল। এবার তারপর সে কোথায় গেল? তো সে সারা দেশ ঘুরতে লাগলো, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই সমস্ত করে কলিঙ্গের কাছে এসে যখন কলিঙ্গ রাজ্যে প্রবেশ করবো তখন বাকি ব্রাহ্মণরা বললেন যে আমরা এখানে যাব না। কেন যাব না আমরা জানি না, সেটা এখানে বিস্তৃত লেখা নেই যে কেন ব্রাহ্মণরা বললেন যে আমরা কলিঙ্গে যাব না। কিন্তু অর্জুন তাদের থেকে তাদের থেকে প্রার্থনা করে বললেন যে কিন্তু আমি সমুদ্র দেখতে চাই, আমি সমুদ্রের দিকে যাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করুন। তো ঢুকলেন কলিঙ্গ, সবাই জানে কলিঙ্গ মানে উড়িষ্যার সমুদ্রের জায়গায়। এবার এই কলিঙ্গের ভেতর দিয়ে যেতে গিয়ে তারপরে তিনি যেখানে পৌঁছলেন, এই গল্পে লেখা আছে সেটা মনোলুর বলে একটি জায়গা, অন্যভাবে এটাকে মণিপুরও বলা হয়, কারণ সেখানে গিয়ে রাজা চিত্রবাহনের সাথে তার দেখা হয়, এবং চিত্রবাহনের কন্যা চিত্রাঙ্গদার সাথেও তার দেখা হয়। কারেক্ট। এইখানে একটা জিনিস বলা উচিত যে মণিপুর মানে যেই মণিপুরের কথা আমরা জানি সেই মণিপুর নাও হতে পারে। না এই হিসেব মতো তো এটা সমুদ্রের কাছে, কলিঙ্গের কাছাকাছি, সেটাই হচ্ছে মণিপুর, বা যেখানে চিত্রাঙ্গদার জায়গা সেটা হচ্ছে এখানে কলিঙ্গের কাছে, মানে ওড়িশার কাছাকাছি কোনো একটা জায়গা হবে। তো চিত্রাঙ্গদাকে দেখে অবশ্যই প্রচণ্ডভাবে আকৃষ্ট হলেন। কিন্তু তার আগে একটা ব্যাপার আছে, সেটা হলো এই যে আমাদের এই ভদ্রলোক, এই আমাদের চিত্রবাহন বললেন, তো চিত্রবাহনের সাথে দেখা হলো। তারপরে চিত্রবাহন বললেন যে দেখো তুমি অর্জুন সব ভালো, কিন্তু এই যে আমার চিত্রাঙ্গদা, আমার যে পূর্বপুরুষের নাম প্রভাঙ্কর শিবের সাধনা করে একটি বর পেয়েছিলেন, যে আমাদের পরিবারে প্রত্যেকেরই একটি মাত্র সন্তান জন্মাবে। এটা খুব ইন্টারেস্টিং, এটা বর কি করে হতে পারে? তার মানে পপুলেশন কন্ট্রোলের কোনো রাস্তা, মানে তুই বল যে
একটি একটি সন্তানই যথেষ্ট, এটা একটা আপনার বর, হ্যাঁ, এটা হ্যাঁ, সেই সময় একদম। কি করে লিখতে পারে কেউ? কারেক্ট, হ্যাঁ, মানে কিন্তু এটা- হাম দো হামারে দো না, হাম এক হাম দো আমার বাস, এক, হ্যাঁ। এটা নাকি বর। তো যাই হোক, তো এভাবেই আমাদের এবং না, সেটা একটা ইম্পর্টেন্ট কথা আছে, জন্ম তো হবে একটা করে সন্তান, কিন্তু প্রত্যেকে পুত্র হবে। হ্যাঁ, তো কিন্তু আমার হয়েছে মেয়ে কন্যা। চিত্রাঙ্গদা, কিন্তু আমি তাকে পুত্রিকা বলে, পুত্রিকা হিসেবে আমি তাকে বড় করে তুলেছি। এবার পুত্রিকা কি? পুত্রিকা একটি মানে একটি কন্যা যাকে পুত্রের মতো করে মানুষ করা হবে, কারেক্ট, এবং তাকে বিয়ে দেওয়ার পরে তার জামাই এখানে আসবে, হ্যাঁ হ্যাঁ, একদম। আমার ঘরে থাকবে। তো আপনি চিত্রাঙ্গদার সাথে বিয়ে করুন এবং আমার এখানে জামাতা হয়ে, ঘর জামাই হয়ে থাকুন। এবং আরেকটা শর্ত আছে, তার সঙ্গে আরেকটা শর্ত দিয়েছেন, বলেছেন যে এর যে তোমাদের যে পুত্র হবে সে আমার বংশধর হবে, আমার উত্তরাধিকারী হবে, হ্যাঁ। যদি এইটা আমাকে প্রমিস করতে পারো তাহলেই কিন্তু তাহলেই হবে। বিয়েটা হবে। এবার অর্জুন ওয়াজ ম্যাডলি ইন লাভ উইথ চিত্রাঙ্গদা। তো চিত্রাঙ্গদার সাথে তার বিয়ে হয় এবং 3 সত্য ঋতু মানে 3 বছর আর কি বেসিক্যালি সে সেখানে থাকে। তো সে সেখানে থাকলো, ভালো কথা। তার পুত্র হলো। পুত্র এখনই হয়নি অ্যাকচুয়ালি, এখানে তো হয়, তারপরে ও আচ্ছা, তুই আরেকটা পার্ট আছে, হ্যাঁ বল। হ্যাঁ, তো এখানে সে থাকে, 3টে পালন করে। এবার সে ওখান থেকে পালন করে সে আবার বেরিয়ে যায় সাউথের দিকে। তো ওই ভারতবর্ষের ম্যাপের দিক থেকে যদি দেখা যায়, তার মানে এটা যে আচ্ছা অঙ্গবঙ্গ কলিঙ্গ হয়ে সাউথের দিকে এবার আসছেন। সাউথের দিকে এসে দেখতে পেলেন যে এখানে 5টা তীর্থস্থান আছে, যেটা প্রচুর প্রাচীনকাল থেকে বড় তীর্থ, কিন্তু সেই তীর্থগুলোতে এখন আর কোনো ঋষিমুনিরা যাচ্ছেন না। অগস্ত্য তীর্থ, সৌভদ্র, পৌলমা, করণধাম এবং ভরদ্বাজ। করণধাম বোধহয়, করণধাম, হ্যাঁ, করণধাম এবং ভরদ্বাজ, এই 5টাতে কেউ যাচ্ছে না। তো ওখানকার ঋষিমুনিদের জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি বলুন তো, এগুলো তো খুব বড় তীর্থস্থান বলে আমরা জানি, কিন্তু কেউ এখানে আসছে না কেন, যান না কেন আপনারা? তো তখন তারা বললেন, এই 5টাই আসলেই খুব পুণ্য তীর্থ, কিন্তু প্রবলেম হচ্ছে ওখানে 5টা কুমির আছে 5টা জায়গায়। তো গেলে পরে তারা আমাদের মেরে টেরে ফেলবে, সেই জন্য ওখানে আর আমরা যাচ্ছি না। তো এবার ওই অর্জুনের তো মনে আছে আমাকে জলে আমি অজেয়, তাহলে দেখি আমি গিয়ে কি করতে পারি। তো সে প্রথমেই গেল সৌভদ্র। এই জায়গাগুলো কোথায় জানতে পারলে কিন্তু ভালো হতো। জায়গাগুলো আমি তো মানে পাইনি কোথাও, আমি ওর একটা ছোট্ট করলাম কিন্তু পেলাম না। এগুলো দেখ, এটা পঞ্চতীর্থ বলেছে। পঞ্চতীর্থ যদি হয় তাহলে মানে আমি জানি না পরবর্তীতে যে তীর্থস্থানগুলোকে খুব প্রপারলি দেখানো হচ্ছে বিভিন্ন পুরাণ ইত্যাদিতে, সেগুলো কিন্তু মেজরলি গঙ্গা ওরিয়েন্টেড। হ্যাঁ, কিন্তু এগুলো তো সাউথে। হ্যাঁ, সাউথে, হ্যাঁ অবভিয়াসলি সাউথে, তার মানে এটা অন্য কিছু হবে। তো কিন্তু জলের তো জায়গা ছিল। আর তখনকার দিনের হিসাব করলে যদি তুই দেখিস, তাহলে আরেকটা খুব ইম্পর্টেন্ট নদী ছিল সরস্বতীর সঙ্গে সাউথের কানেকশন আছে। তো সাউথের দিক থেকে যদি হয় তার মানে সরস্বতী তীর্থ হতে পারে সেই সময়। আজকের দিনে তো সেই জায়গাগুলোতে আর তীর্থ থাকবে না, কারণ নদীটাই তো নেই। রাইট। তো এবার সৌভদ্রের তো গিয়ে অর্জুন জলে নেমেছে, অবভিয়াসলি কুমির এসছে একটা, আর অর্জুন তো যেহেতু জলে আছে, কুমিরটাকে ধরে সে বাইরে বের করেছে। ব্যাস, যেই বাইরে বের করেছে কুমিরটাকে, মারবে টারবে এরকম কিছু প্ল্যান ছিল নিশ্চয়ই, সেই কুমিরটি বদলে হয়ে গেল একটি অপ্সরার মতন মহিলা, যার নাম, সে বলে আপনি কে? বলে আমার নাম হচ্ছে বর্গ। কী ব্যাপার বর্গ? বলে যে আসলে আমরা অপ্সরা, আমরা ঘোরাঘুরি করছিলাম, আমি এবং আমার 4 বন্ধু, বান্ধবী আর কি, সৌরভী, সমীচি, বুদবুদ এবং লতা, এবং আমি বর্গ, আমরা ঘোরাঘুরি করছিলাম। তো এক বনে, এদিকের এক বনে আমরা দেখতে পাই এক মানে তেজস্বী মানে ব্রাহ্মণ, সে সাধনা করছে, পুরো আলোকিত হয়ে গেছে পুরো বন, এরকম একটা ব্যাপার। তো আমরা একটু মদনবানে জর্জরিত হয়ে একটু বালখিল্যপনা করছিলাম, মানে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছিলাম, হাসি হা হা করে কোলাহল করার চেষ্টা করছিলাম। তো সে ব্রাহ্মণ তো কিছুতেই, তারা তো ধ্যান ভাঙলই না, কিন্তু তিনি পরে আমাদেরকে অভিশাপ দিলেন যে তোমরা হয়ে যাবে কুমির। তা আমরা তখন তাকে গিয়ে বললাম যে আরে আমরা তো মদনবানে জর্জরিত হয়ে এরকম করছিলাম, এত বড় সাপ আমাদেরকে দেবেন না, আর কুমির হয়ে আমরা থাকবো, এ তো মানে নারী হত্যা তো আপনার দ্বারা হয়ে যাবে, তাতে এটা তো ঠিক না। তখন ব্রাহ্মণ বললেন, কিন্তু আমি যে বলে দিয়েছি, আমার কথা তো নড়চড় হবে না, তবে একটা ওই সাপ এবং সাপ মুক্তির একটা পদ্ধতি, সাইড
করে বের করলাম যে কোনো এক পুরুষ শ্রেষ্ঠ যদি এসে তোমাদেরকে জল থেকে বের করে, তাহলে তোমরা আবার তোমাদের পুরনো ফিরে পাবে, এবং এই যে তোমরা ফিরে পাবে। তো এবার আমরা ঘুরছি, এমন সময় নারদ মুনির সাথে দেখা। তো নারদ মুনি আমাদেরকে বললেন এই 5টা জায়গায় যাও। 100 বছর পর অর্জুন এখানে আসবে, এসে তোমাদেরকে উদ্ধার করবে, এবং শুধু উদ্ধারই করবে না, তোমরা তো পুরনো রূপে ফিরে যাবে, এবং এই যে 5টা জায়গা, এই 5টা জায়গা মেয়েদের জন্য সবচেয়ে বড় তীর্থস্থান হয়ে যাবে। তো দেখ, নারদেরও পুরো প্ল্যান আছে, মানে ও আগের থেকে বলে রেখেছে ওই ব্যাপারটা, যে জানে এই জিনিসটা হবে। একটা জিনিস আমার এখানে নারদের ব্যাপারে আই ডিডন্ট লাইক, সেটা হলো নারদ সবই জানতো, তার মানে আগামীতে কি হবে। থ্রিলটা কোথায় লাইফের? কালকে কি হবে যদি জানি আমি, তাহলে লাইফের থ্রিলটা কোথায়? ত্রিকালজ্ঞ হয়ে গেছে, কি করবে? ত্রিকালজ্ঞ হওয়াটা ঠিক না, আমি হব না কোনোদিন, হওয়ার ইচ্ছাও নেই আমার। না, প্রবলেমটা এটাই, কিন্তু তুই ভেবে দেখ, তুই যদি সব জানিস যে কালকে কি হতে যাচ্ছে, পরশু কি হতে যাচ্ছে, বা কোন সময় আমি মারা যাব, কোন সময় কি হবে, কোন সময় আমার জীবনে কি হবে, এটা সব জেনে গেলে আনএক্সপেক্টেড যে লাইফের মজাটা সেটা তো চলে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে জ্যোতিষীদেরকে আমার খুব ভয় লাগে, যে তারা যদি সব জেনে যায় বা আমাকে বলে দেয় যে এইটা হতে চলেছে। না, তুই একটা জিনিস দেখ, যে কোনো ধর্মেই যে ভগবান বা দেবর্ষি বা এই জাতীয় যারা, তাদেরকে কিন্তু এইভাবেই প্রজেক্ট করা যায়, তারা পুরোটা জানে। হ্যাঁ, তুমি জানো না, কিন্তু তারা পুরোটা জানে। কিন্তু কারণ আমাদের মেইন অজানাটা কি? আমাদের মেইন অজানাটা হচ্ছে ফিউচার। রাইট, একদমই তাই না? তো কাজে তাদেরকে ওই দেবত্বটা দেওয়ার জন্যই তাদেরকে জানাতে হয়। কারেক্ট, হ্যাঁ। বেশ, তো চলে এবার নারদ বলেছিল 100 বছর পরে এসে তোমাদেরকে অর্জুন উদ্ধার করবে। তো অর্জুন উদ্ধার করলো ওদেরকে, এবং ওই জায়গাগুলো নারীদের জন্য শ্রেষ্ঠ তীর্থস্থান হয়ে গেল এই বইয়ের হিসেবে। এরপরে অর্জুন আবার ফিরে যায় মণিপুরে, এবং তখন বব্রুবাহনের জন্ম হয়। বব্রুবাহন হচ্ছে চিত্রাঙ্গদা এবং অর্জুনের পুত্র বব্রুবাহন, যে রাজা হয় মণিপুরের। হ্যাঁ, বব্রুবাহনের একটা কিন্তু ইন্টারেস্টিং ইতিহাস আছে, মানে ওই গল্প আছে, সেটা এখন এখানে বলে দেবো কিনা জানি না, বাট বব্রুবাহন কিন্তু কে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। পথের পাঁচালীর যে হরিহর, সেটা পালা লিখছিল, পালাটার নাম কি ছিল? বব্রুবাহন। তো এটা বব্রুবাহন খুব একটা ইন্টারেস্টিং চরিত্র, যে নাকি পরবর্তীতে একটি ঘটনা ঘটবে, তাতে অর্জুনের সঙ্গে বব্রুবাহনের যুদ্ধ হবে মণিপুরে গিয়ে। সেটা পরবর্তীতে আমরা কথা বলবো, জাস্ট একটা দিয়ে রাখলাম। বব্রুবাহনের মানে জন্মটা এখানে যেটা হয়েছে, যে বব্রুবাহন আগে জন্মেছে, মানে এখানে একই ব্যাপার, মানে বব্রুবাহন তখন হয়তো একটু বড় হয়েছে, এই আর কি। তো এই হলো। তারপর হ্যাঁ, এবার চিত্রাঙ্গদাকে কি বললেন অর্জুন? বব্রুবাহনকে বড় হচ্ছে, চিত্রাঙ্গদা কি বললেন, যে দেখো আমাকে এখন চলে যেতেই হবে, আমার কোনো অপশন নেই। বাট এবার চিত্রাঙ্গদা যথারীতি খুবই দুঃখ পেল যে কেন চলে যেতে হবে। তো তখন বলছেন, যুধিষ্ঠির যখন রাজসযজ্ঞ করবেন, মানে অবভিয়াসলি ও জানে যে একটা পয়েন্টে রাজা হতে গেলে রাজসযজ্ঞ করতেই হতো, তখনকার দিনের নিয়ম। অশ্বমেধ যজ্ঞ আর রাজসযজ্ঞ খুব ইম্পর্ট্যান্ট দুটো যজ্ঞ ছিল। যখন করবেন তখন তোমার পিতার সঙ্গে তুমি, মানে বব্রুবাহনকে বলে, তুমি পিতার সঙ্গে যেও, মানে তোমার বাবার সঙ্গে আমরা তোমাকে ইনভাইট করবো, তোমরা যেও, আর আমার বিরহ হতে তুমি দুঃখ খুব একটা করো না, কারণ এটাই আমার নিয়তি, এটাই আমার করতে হবে, আমাকে চলে যেতেই হবে। এবার সেই সময় কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে, চলে গেছে। এবার গেছে পশ্চিম সমুদ্রের তীরবর্তী দিক, মানে পশ্চিম সমুদ্রের তীরবর্তী দিক মানে এদিকটা হয়ে গেল গুজরাটের দিকে, এদিকটা হয়ে গেল মানে ওই বম্বে গুজরাটের দিকটায়, ওই দিকটায় গেছে। এবার পশ্চিম দিকে গেছে, মানে বম্বে গুজরাটের দিকটায়, সেখানে গিয়ে সে বিভিন্ন দিক ঠিক দেখে টেকে সে প্রভাস বলে একটা জায়গা আছে, সেখানে তীর্থক্ষেত্র সেটা, সেখানে গিয়ে সে গেল। সেই সংবাদ যখন কৃষ্ণ পেল, এবার দেখ এখানে মজাটা হলো, এখানে চরিত্রগুলো ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যদি বলি আমি, খুব অদ্ভুতভাবে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন আছে। কোনো পয়েন্টে একটা গল্প দিয়ে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন আছে, কিন্তু মেন গল্পে যারা আছে যখন গল্প বলছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এটা তো মেন গল্প, যে অর্জুনদের গল্প, অর্জুন, কৃষ্ণ, দ্রৌপদী, এদের গল্প। এদের গল্পে কোনো আলাদা করে গ্লোরিফাইড ইন্ট্রো নেই কারো, না, শুধু কৃষ্ণ চলে এলো। কৃষ্ণ ওই প্রথমবার আমরা দেখলাম ইয়েতে স্বয়ম্বর সভার ওখানে, হ্যাঁ, স্বয়ম্বর সভার ওখানে দেখলাম। এবার এখন হঠাৎ করে বললো কৃষ্ণ চলে এলো, এবং কৃষ্ণ চলে এসে অর্জুনকে রৈবতক পর্বতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেখানে মানে সেই দারুণ জায়গা, একটা সুন্দর করে সুসজ্জিত করা হয়েছিল, খাদ্য, গীত, নৃত্য, মানে দারুণ ব্যাপার। অর্জুন তো কৃষ্ণ তো জানো, কৃষ্ণ যদি ভগবানের, মানে কৃষ্ণ তো সবই জানতো,
সেটাও আমরা মহাভারতে পাই। তো কৃষ্ণ তাকে নিয়ে গিয়ে সে তো জানে যে আমার সখা সবচেয়ে ভালো হবে, তো যথারীতি সেই সখার জন্য সে সব করলো, করে সেখানে মানে অনেক দিন বেশ কাটিয়ে ফাটিয়ে সুন্দরভাবে আমোদ প্রমোদ করে সে গেল দ্বারকায়, তাকে নিয়ে যাওয়া হলো দ্বারকায়। এবং দ্বারকায় নিয়ে যাওয়ার সময় মানে শত শত লোক অর্জুনকে দেখতে, অর্জুন বলে কথা, পুরুষ শ্রেষ্ঠর ব্যাপার একটা নাম হয়ে গেছে তখন। হ্যাঁ নাম হয়ে গেছে, মানে বিখ্যাত হয়ে গেছে, মানে সেলিব্রিটি আর কি। সে বিরাট ভিড় হয়েছে এবং সে ভিড় সবাই এসছে দেখতে অর্জুনকে। সে দ্বারকায় একটা স্বর্ণরথ টাইপের ইয়ে করে, মানে এরা বেশ সেটা কী বলবো এটাকে শোভাযাত্রার মতো করে নিয়ে যাওয়া হয়। আর সংবর্ধনা দেওয়া হলো, এই অবধি তো এখানে এসে পৌঁছলো। আর তুই বলছিলি ক্যারেক্টার ইন্ট্রাকশন, আমার কিন্তু আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগলো। অনেকেই তো বলে যে ব্রিটিশরা ভারত বানিয়েছিল, ভারতের কোনো কনসেপ্ট ছিল না, এবং তার মানে তার অপোজ করতে গিয়ে লোকে কোথাকার কোন অনেক বেদ ফেদের রেফারেন্স দেয় খুব সুন্দর করে। কিন্তু এখানে বইটার নাম মহাভারত, এটা নিয়ে কোনো তো সন্দেহ নেই, মহাভারতের সমস্ত এতেই লেখা আছে এটার নাম মহাভারত। এবং এখানে অর্জুন পুরো দেশ ভারত ভ্রমণে বেরিয়েছে বনবাসে। দেখ জিওগ্রাফিক্যালি পুরো ব্যাপারটা কিন্তু কভার করা হয়েছে একদম, অঙ্গবঙ্গ কলিঙ্গ কোথায় সেটাও, তারপর ম্যাপ নেই কিন্তু পরিষ্কার বর্ণনা আছে। তারপরে সে কলিঙ্গে ঢুকলো, তারপরে মণিপুর, সেখানে হচ্ছে ইস্টার্ন কোস্ট, এবং তারপর সে সাউথে এলো, সাউথে এই 5টা জায়গা করে তারপর সে ওয়েস্টার্ন দিকে গেল, ওয়েস্টার্ন দিকে প্রভাসনগরী এবং দ্বারকা এবং এইরকম ভাবে গেল। হ্যাঁ, তার মানে এই জায়গাটা এক দেশেরই অন্তর্গত, যে এই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কথা নয়, কোনো সন্দেহ থাকার কথা না। এবং অন্যান্য জায়গাতেও আমরা রেফারেন্স পাবো যে উপরের দিকের যে কান্ধার, হ্যাঁ কান্দাহার বা গান্ধার থেকে গান্ধারী এসছেন। তো এই পুরো ব্যাপারটা যে একই ভূখণ্ডের, কনসেপচুয়ালি এক ভূখণ্ডের পার্ট, সেটা কিন্তু সেটা নিয়ে কোনো রকম সন্দেহ থাকার পরিষ্কার ভাবে লেখা, খুবই পরিষ্কার ভাবে। এবং এই যে গঙ্গোত্রীতে গেল, গঙ্গোত্রী, ইয়েস, গঙ্গোত্রী এই হিমাচলের দিকে। এবার এটা তো অলরেডি উই নো, মানে ওই পুরোটা যে ও ট্রাভেল করেছে, সেই ট্রাভেলটা খুব সুন্দর করে বর্ণনা দেওয়া। হিমাচল না উত্তরাখণ্ড, যাই হোক, না উত্তরাখণ্ড সম্ভবত। তো এই পুরো জায়গাটা মানে উত্তরাখণ্ড ভারতবর্ষের পার্ট। তারপরে এই এসে চলে যাওয়া হলো যে, এবং পর্বতগুলো কি সুন্দরভাবে, বিন্দু পর্বত, এক্স্যাক্টলি হিমালয়। এবং এরপরেও আমরা দেখব যে বিভিন্ন সময় আরো যদি কেউ যায় কোথাও, এরপর বিভিন্ন জায়গার বর্ণনা আছে, যে জায়গাগুলো খুব পরিষ্কারভাবে ভারতবর্ষের পার্ট। আর যেটা তুই বললি নামটা মহাভারত, প্রথমে এটার নাম ছিল জয়, বা ইংরেজিতে জয়া বলে আর কি, কিন্তু আমি তো জয়ই বলবো। জয় নাম ছিল প্রাথমিকভাবে, তারপর থেকে এর নাম মহাভারত করা হয়েছে। এবং এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে যে ভরত থেকে ভারতবর্ষের নাম হয়, রাইট? তো সেটা তো ইজ ভেরি ক্লিয়ার, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এই ভারত ব্যাপারটা অনেকটাই বড় ছিল। হ্যাঁ, এবং দুর্জনের মতে যদি ব্রিটিশরাই ভারতবর্ষ বানিয়ে থাকে, তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে মহাভারত 1757 পরে লেখা হয়েছে, 1757 পরে লেখা হয়েছে। হ্যাঁ, উইচ ইজ নট অ্যাট অল রাইট। কারণ যদি 1757 পরে লেখা হতো, তাহলে এমন এমন জিনিস এখানে লেখা আছে যেগুলোর উল্লেখ কোনোভাবেই থাকতো না। সেকেন্ড, মানে বলেছিলামই আমরা আগেবার যে ফার্স্ট এবং সেকেন্ড সেঞ্চুরির মাঝখানকার ডকুমেন্ট পাওয়া গেছে, যেটা প্রথম মহাভারত লিখিত পাওয়া গেছে, যেটা তিব্বতে, এটা ফার্স্ট এবং সেকেন্ড সেঞ্চুরির ম্যানুস্ক্রিপ্ট, কাজে মিনিমাম তো ওইটুকু পুরনো আছি। আচ্ছা, আজকের বেসিক কয়েকটা জিনিস নিয়ে যদি কথা বলতে হয়, যেমন একটা হলো ধর্ম সবসময়ই আছে, আর একটা জিনিস আছে সেটা হলো যে এই তোর তীর্থক্ষেত্রের আমরা একটা ম্যাপের জায়গা পাচ্ছি, আর এই তীর্থক্ষেত্রগুলো ঠিক কোথায় সেটা আমরা এক্স্যাক্টলি বুঝতে পারলাম না, কিন্তু এটুকু বুঝতে পারছি এটা ডাউন সাউথ তো লেখাই রয়েছে দক্ষিণে। হ্যাঁ, দক্ষিণে। এবার সেটা সেই সময় যদি সরস্বতী নদীর কথা বললাম, এছাড়া আর কি এইটা থেকে তোর কোনো মানে অন্য কোনো যেমন কিছু যেমন উলুপির গল্পে যেই পার্টটা নিয়ে আমরা একটুখানি মস্করাও করলাম সেইভাবে দেখতে গেলে পরে, বাট আমরা যে বারবার বলি যে নাথিং ইজ কাস্ট ইন স্টোন, ধর্ম হোক রুল হোক, নাথিং ইজ কাস্ট ইন স্টোন, দের ইজ এ প্রায়োরিটি, যে তোমার কোন ধর্মটা আগে কোন ধর্মটা পরে তার কিন্তু ইঙ্গিত আমরা বারবার পাচ্ছি, যে এটা করতেই হবে, এটা না করলে কিছুই হবে না, এরকম ব্যাপারটা নয়। হ্যাঁ, প্রায়োরিটি আছে, কোন ধর্ম তোমার আগে প্রায়োরিটি দেবে, কোন ধর্মটা তোমার পরে প্রায়োরিটি দেবে, এরকম একটা জায়গা রয়েছে। সেটা যেমন একটা জানবার বিষয়। পলিঅ্যামরি যেটা, সেটার যে একটা কনসেপ্ট ছিলই,
সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি এখানে। হ্যাঁ, অনেক বহু বিবাহ আর কি, বহু বিবাহ, নারীদের বহু বিবাহ, সেটা আমরা বুঝতে পারছি এখানে। আবার সেই স্ত্রীর এটাও দেখতে পাচ্ছি, স্ত্রীরা যখন চাইছে তখন মানে স্ত্রীর চাওয়াটা খুবই প্রায়োরিটি পায়। স্ত্রীরা যৌনতার দিক থেকে, প্রেমের দিক থেকে আকর্ষিত হতে পারে, এবং তাতে ধর্ম নষ্ট হয় না, বরং সেটাকে যদি উপেক্ষা করা হয় সেটা ধর্মের পথে বাধা, এরকম একদম ক্লিয়ারলি সেটা ইন্ডিকেট করা। সেক্সুয়াল লিবারেশনের কথা সম্পূর্ণভাবে লেখা রয়েছে। কাজে ওখানে ভিক্টোরিয়ান মোরালিটি এনে ওটাকে হিন্দুত্ব বলে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। তারপর হ্যাঁ, এই আরেকটা জিনিস আছে, সেটা হলো দেখ, উলুপি যে বরটা দিল, যদি আমরা ডেস্টিনির কথা বলি, ডেস্টিনির একটা খুব মেজর পার্ট এখানে আছে। যেমন উলুপির সঙ্গে তার দেখা হলো, দেখা হওয়ার পর একটা অলরেডি একটা ডেস্টিনি, এই আমাদের বর্গা, তোর ওখানে বোধহয় বর্গ লেখা বা ওই বর্গা আর কি, হ্যাঁ, বর্গার যে মানে অভিশাপ, সেই অভিশাপ মুক্ত হওয়ার জন্য অর্জুনকে জলে নামতেই হতো, এবং কুমিরকে হারানোর জন্য তার উলুপির বরটার প্রয়োজন হচ্ছে। তার মানে আর নারদ পুরোটা আগে থেকেই প্ল্যান বলছে, সব কিছুই ডেস্টিনি ডিসাইড করে। তাহলে এই পুরোটা কিরকম একটা ডেস্টিনির লাইনে পড়ে গেল। কিন্তু হ্যাঁ, কিছু কিছু যেমন কমন থিম আছে, দেখ করুণাভ, যেমন এই যে কুমির থেকে মানুষ হয়ে যাচ্ছে, সাপ পেয়ে কুমির হয়ে যাচ্ছে, এই যে অ্যানিমালস আর মানে উই আর অ্যান এক্সটেনশন অফ দ্য অ্যানিমাল কিংডম, এরকম একটা ব্যাপার কিন্তু আজ মানে এটা বহু লোক বলেছে যে মহাভারতে অন্তত বা এই বৈদিক ধর্মের যে কনসেপ্ট, সেখানে দুটো প্রাণীর মধ্যে সেভাবে ডিমার্কেট করা নেই যে মানুষই সবচেয়ে উচ্চতর প্রাণী এবং অন্যরা সবাই তার একদম নিচে থাকবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। সবাইকে একটা জায়গা দেওয়া, যেমন মহাভারতের শুরুটাই হচ্ছে একটা কুকুরকে কেন যজ্ঞ ক্ষেত্রে আসতে বাধা দেওয়া হলো, সেখান থেকে মহাভারতের শুরু। আরেকটাই আমার মনে হয় যেটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে এই সুন্দর উপসুন্দর গল্পে। সুন্দর উপসুন্দর গল্পে যেই ঋষি মুনিদের ওপরে এবং ব্রাহ্মণদের ওপরে অত্যাচারের গল্পটা আছে, এটার সাথে কিন্তু ভারতের ইতিহাসের বিভিন্ন সময়কার যোগসাজশ পাওয়া যায়, মানে রিপিটেশন অফ দ্যাট সেম কাইন্ড অফ থিং হ্যাপেনিং। তার মানে যদি মহাভারত পুরনো হয়, এটার তার মানে নিঃসন্দেহে ওখানে একটা প্যারালাল হিস্টোরিক্যাল ঘটনা চলছিল। ঠিক, একদমই তাই। এটাই তো সবাই বলছে যে মহাভারত কিন্তু অনেক পুরনো এবং মহাভারতে হচ্ছে ইতিহাস। যদি তাই হয় তাহলে সে সময় এটার রেফারেন্স না থাকলে এটা তো সম্ভব নয়। কারেক্ট। তার মানে তখনও ঋষিমুনিদেরকে মারা হতো, এবং রাক্ষসরা এরকম মুখ ভেঙছে, ওরকম ছিং আলা, ওটা রাক্ষস বা অসুর নয়। দিতির পুত্র হচ্ছে দৈত্য এবং দনুর সন্তান সন্ততি হচ্ছে দানব। তো তারাও হচ্ছে এক ধরনের মানুষই, এক ধরনের মানুষ, মানে এক ধরনের হিউম্যান বিং, যাদের মধ্যে ডার্কনেসটা বা যাদের মধ্যে অত্যাচার করার প্রবণতা বা এইটা বেশি, ওই জন্য ওদেরকে অসুর বলে দেওয়া হয়েছে। এটা তো সত্যি কথা। তো যদি এটা ইতিহাস মনে করেন আপনারা কেউ, তাহলে পরে ইতিহাসে এই ঘটনাটা ঘটেছে। আর আমি তো মনে করি না এটা মানে সেইভাবে ইতিহাস, সেটা নিয়ে আরেকটা আলোচনা করা যাবে, এটা কিভাবে ইতিহাস বা কিভাবে ইতিহাস নয়। আমিও মনে করি না ইতিহাস, একসময় মনে করতাম। আমার আজকের দিনে মনে হয় একটা লিখিত টেক্সট, যেটা একটা দুর্দান্ত লেখা টেক্সট, ব্রিলিয়ান্টলি রিটেন টেক্সট। এটা নিয়ে অরুণাভ, আমার হিস্ট্রি মানে ভারতবর্ষে ইতিহাসকে কিভাবে দেখা হয়েছে, যে ভারতবর্ষে দর্শনকে যখন অন্যভাবে দেখা হয়, তেমনি ধর্মকে যেমন অন্যভাবে দেখা হয়, তেমনি ইতিহাসকেও অন্যভাবে দেখা হতো। সময়ের রিপ্রেজেন্টেশন ইজ ইতিহাস, তাই তো? কোন রাজা কি করেছে দ্যাট ইজ নট মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই সময়টাকে ধরা হচ্ছে কিনা দ্যাট ইজ হিস্ট্রি। আমার মনে হয় সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের কনসেপ্ট। সেটা যদি হয় তাহলে পরে সেই সময়কার ইতিহাসটা, এটা মহাভারত অবশ্যই ইতিহাস, এবং যে কোনো কাহিনী যেটা সমাজ থেকে শিখে সেটাকেই রিপ্রেজেন্ট করে একটা গল্প বানাবে, সেটাই ইতিহাস। এবং সেই অর্থ তো এটা অবশ্যই ইতিহাস। কারণ আমার মনে হয় ভারতবর্ষে মানে ভারতবর্ষের কালচারে ইতিহাস বলতে এটাকে বোঝানো হতো। কারেক্ট। এবং সেখানে প্রচুর রিপ্রেজেন্টেশন আছে টাইমের, প্রচুর জিওগ্রাফিক্যাল আছে, রেফারেন্সেস আছে, যেটা এখনই কথা বললাম আমরা। তাছাড়াও অনেক কিছুই আছে যেটা সেই সময়কার, আর আমরা তো বিশেষ করে মানে সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে এটা ভাবার চেষ্টা অবশ্যই করছি আমরা, কন্টেম্পোরারি করা যায়। আর এটাও জানতে পারলাম যে গরু পাচার ব্যাপারটা অনেক আগে থেকেই ছিল, তখনও হতো। হ্যাঁ, এটা আমরা জানতে পারলাম। কিন্তু মহাভারতেও গরু পাচার হতো এবং অর্জুন সেটা গিয়ে দমন করেছিল। আজকে অর্জুন থাকলে
যাক, সেই নিয়ে আর কথা বলার দরকার নেই। আজকের এপিসোড এখানেই শেষ করা যাক। আমরা মহাভারত নিয়ে কথা বলছি, ওটা অকারণে একটা কেস খেয়ে খাওয়ার ইচ্ছা আমাদের নেই। সুতরাং আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। এর পরের এপিসোডে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হলো সুভদ্রা হরণের গল্প। সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং গল্প। এই গল্পটা আমরা নেক্সট এপিসোডে করবো। আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।